আগামী 20শে নভেম্বর দিল্লিতে সারা দেশের বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানের পর্যালোচনা বৈঠক হচ্ছে। এই বৈঠকে কি হতে যাচ্ছে বা এই বৈঠকে আমাদের রাজ্যের কি পরিস্থিতি সেই নিয়ে আজকের আলোচনা করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই। আর আমরা যদি না ভাবি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো না। এটা আমি প্রতিদিনই বলি, কারণ আমাদের পরবর্তী প্রজন্মের দায় আমাদেরকেই নিতে হবে এবং আমাদেরকেই এই পরবর্তী প্রজন্মকে এই কঠিন সময়ের থেকে বার করে নিয়ে আসতে হবে। সেই জন্যই ভাবতে শিখুন আর ভাবুন, আমি আপনাদের ভাবনার খোরাক যোগাই। আসছি বিস্তারিত প্রতিবেদনে। আজকে প্রথমে আলোচনা যেটা করব সেটা বিজেপির সারা দেশের একটা পর্যালোচনা বৈঠক হতে চলেছে সদস্য সংগ্রহ নিয়ে 20শে নভেম্বর। কেন্দ্রীয় নেতৃত্বের মিস্টার সুনীল বানসাল, অমিত শাহজি যখন এসছিলেন কলকাতাতে 23শে অক্টোবর তিনি লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়ে গেছিলেন 30শে নভেম্বর পর্যন্ত 1 কোটি সদস্য করতে হবে এবং 20 তারিখের মধ্যে 50 লক্ষ সদস্য অবশ্যই করতে হবে। এর ধারে পাশেও বিজেপি পৌঁছাতে পারেনি 50 লক্ষ। সুনীল বানসাল একদম সিধাসিধি বলে দিয়েছেন যে যদি 20 তারিখের মধ্যে 50 লক্ষ সদস্য সংগ্রহ করতে বাংলা বিজেপি না পারে তাহলে এই রাজ্য যেন দিল্লির পর্যালোচনা বৈঠকে হাজির না হয়। অত্যন্ত লজ্জাজনক একটা পরিস্থিতি বাংলার। আমি এর আগেও বলেছিলাম যে বাংলায় বাঙালি একটা দল গড়ল, বাঙালির দল এই বিজেপি, বাঙালির শ্যামাপ্রসাদ বাবুর তৈরি দলটি আজকে সদস্য দিতে পারছে না। আর সদস্যটা তো একটা এটা একটা ভাড়ামো হচ্ছে বিজেপি, সেটা আমি আগেও বলেছি, আগের প্রতিবেদনে আমি অনেকবার বলেছি। এইভাবে সদস্য সংগ্রহ করে ভোটে জেতা যায় না। ভোটে জিততে গেলে মানুষের পাশে থাকতে হয়, মানুষের পাশে থাকা দুরস্ত। বিজেপি এখন তার সদস্যই তৈরি করতে পারছে না। তো যাই হোক, এটা খুবই দুর্ভাগ্যের একটা বিষয় যে এখনও 50 লক্ষ হয়নি। অনেক কটি জেলা তাদের যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট থেকে অনেক পিছনে পড়ে আছে। তারা লাল কালির দাগ পড়ে গেছে সেই সব জেলাগুলির মধ্যে। অনেকেই অনীহা প্রকাশ করছেন। এরপরে বলা হয়েছে যে 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে সারা ভারতবর্ষের সমস্ত পরিবর্তন হবে। বিজেপির একদম রাজ্য যারা এইবার এই যে পশ্চিমবঙ্গের অবস্থা তো খুবই খারাপ হবে, কারণ বিজেপির যা অবস্থা সদস্য সংগ্রহে 17 তারিখের একটা আজকে একটা বিশেষ প্রোগ্রাম ছিল। আজকে টার্গেট ছিল 1 লক্ষ সদস্য, কিন্তু সেই সদস্য এখন পর্যন্ত যা খবর আমি পেয়েছি তাতে 1 লক্ষ সদস্য আজকে করতে পারেনি বিজেপি। সুতরাং 20 তারিখে 50 লক্ষের ধারে কাছে কতটা যেতে পারবে জানি না। 2-1 সঙ্গে কথা বলছিলাম, তারা বললেন যে 50 লক্ষ না হলেও যদি ওই 45 পার করতে পারি, 45 লক্ষের পার করতে পারি তাহলে আমরা যাব, নচেত তো সুনীল বানসাল বলেই গেছেন যাওয়া যাবে না। তো সুতরাং সদস্য সংগ্রহের ক্ষেত্রে এত অনীহা কেন? অনীহার পিছনে যেটা প্রধান কারণ হিসেবে মানুষ দেখছে, যা আমি সার্ভে করে পেয়েছি তাতে দেখা যাচ্ছে প্রধান কারণ হিসেবে দেখছে যে বঙ্গ বিজেপির যে সেটিং একটা আছে দিল্লিতে, সেই সেটিংটাই মানুষ প্রধান হিসাবে দেখছে। এত বড় একটা কাণ্ড ঘটে গেছে আরজি করে, সেখানে তারা হয়তো দোহাই দেবেন যে এটা রাজ্যের ম্যাটার, কিন্তু তবুও নির্যাতিতার সঙ্গে দেখা করার জন্য অমিত শাহকে চিঠি লেখা হলো, নির্যাতিতার বাবা মার সঙ্গে। অমিত শাহ আসলেন কিন্তু তিনি দেখা করলেন না। হয়তো বলবেন যে এটা যেহেতু সিবিআই বা সুপ্রিম কোর্টে কেস চলছে, এই সময় দেখা করলে একটা অন্যরকম প্রভাব পড়তে পারে কেসের উপরে, সেই জন্য হয়তো দেখা করেননি। কিন্তু আচ্ছা বলুন তো, আমি খুব ক্ষুদ্র একটা আমি সেইভাবে পলিটিক্স বুঝি না, কিন্তু পলিটিক্সটাকে অ্যানালিসিস করার চেষ্টা করি। আপনি বলুন তো, একজন মারা গেলে মমতা ব্যানার্জি যদি তার বাড়িতে দৌড়ে যেতে পারেন এবং সেইখানে গিয়ে তিনি পলিটিক্স করতে পারেন, তাহলে মারা যাওয়ার 2 মাস পরে নির্যাতিতার বাড়িতে অমিত শাহ গেলে কোন ভাগবতটা অশুদ্ধ হয়ে যেত?
কিন্তু তিনি যাবেন না এই কারণেই যে এই যে সাংসদগুলি পড়ে আছে সংসদে টিএমসির, তাদেরকে দরকার পড়তে পারে যদি নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু পাল্টি খায়। সেই জন্যে বাংলায় টিএমসিকে ঘাটানো যাবে না, এটাই বিজেপি স্ট্যান্ড নিয়ে নিয়েছে। কিন্তু বলুন তো সাধারণ মানুষ কেন মার খাবে তার জন্য? সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই। আজকে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে যে যারা বিজেপি করে অঞ্চলগুলিতে, বিশেষ করে মিউনিসিপ্যালিটিতেও আছে, কর্পোরেশনে তো আছেই, যারা বিজেপিকে সমর্থন করে বা বিজেপিকে ভালোবেসে ভোটটা দিয়েছিল, তারা ছোট ছোট কাজ, এই মিড ডে মিলের রান্নার কাজ থেকে শুরু করে এমনকি বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত তারা পাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। কে দেখবে? প্রত্যেকটা জেলাতে একটা করে সেল খোলা উচিত, গ্রিভেন্স সেল করেছে বিজেপি। আমি এর আগে অনেক দিন আগে, প্রায় 6 মাস আগে আমি এই কথাটা বলেছিলাম যে একটা গ্রিভেন্স সেল খোলা উচিত। প্রত্যেকটা জেলার যে জেলা দপ্তর, সদর দপ্তর আছে, সেখানে গ্রিভেন্স সেল খোলা উচিত। মানুষকে সেখানে বলার সুযোগ দেওয়া উচিত, মানুষ সেখানে গিয়ে বলবে। দেখুন, আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরে বেড়াই, অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, দেখেছি, বুঝেছি যে বিজেপি কিন্তু এখনও মানুষের মনের মধ্যে আছে। বিজেপিকে ভরসা পাচ্ছে না। অনেকেই বলবেন যে যতদিন হিন্দু ভোট এক না হবে ততদিন বিজেপি জিততে পারবে না। এটা ভুল কথা। হিন্দু ভোট যতটা পায়, তা না হলে 2,35,00,000 ভোট তো বিজেপি পেতে পারে না। হ্যাঁ, এইখানে পোলারাইজেশনের ব্যাপারটা আমি এর আগেও বলেছি, একাধিকবার বলেছি যে যেমন হিন্দু ভোটের পোলারাইজেশন দরকার, তেমনি মুসলিম ভোটেরও পোলারাইজেশন দরকার। হয়েছে 30% মুসলিম ভোট থেকে পোলারাইজেশন হয়ে 25-26-এ নেমে এসছে, যে তার এই 4-5% ভোট কিন্তু তারা বিজেপিকে দিচ্ছে। একেবারে দিচ্ছে না, এটা ভুল কথা। কিন্তু এইখানে যে গল্পটা আছে, সেই গল্পটা তো আমি এর আগেও শুনিয়েছিলাম আপনাদেরকে, হয়তো শুনে আপনারা মুখস্থ করে ফেলেছেন, কিন্তু বিজেপি নেতৃত্বের তো ঘুম ভাঙবে না, তাদের তো এটা হবে না। নরেন্দ্র মোদীর প্রচুর মুসলিমদের ভালো ভালো প্রকল্প আছে মুসলিমদের জন্য। আপনি বলুন তো, মালদা, মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যেসব জায়গায় মুসলিম অধ্যুষিত এলাকা, কটা প্রকল্প নিয়ে বিজেপি সেখানে পৌঁছাতে পেরেছে মুসলিমদের মধ্যে? কেন উত্তরপ্রদেশে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়, বাংলায় দেয় না? কেন দেয় না? প্রশ্ন জাগে না? জাগে, কিন্তু বিজেপির জাগে না। বিজেপির কিচ্ছু যায় আসে না। তারা বিরোধী রাজনীতি করতে, বঙ্গে বিরোধী রাজনীতি করতে বেশি ভালোবাসে। আমি প্রমুখদের নাম করে বলে দিয়েছিলাম কারা কারা এর মধ্যে জড়িত আছে। আমি আর নতুন করে বলতে যাই না, আমার পুরনো ভিডিওগুলি দেখবেন। টপ লেভেল থেকে একদম রুট লেভেল পর্যন্ত, এই অঞ্চল থেকে শুরু করে একদম রাজ্য লেভেল পর্যন্ত টিএমসির সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে কাজ করছে বিজেপির নেতৃবৃন্দ। এটা আমি বলছি না, এটা আমার কথা না, এটা সমস্ত সংবাদ মাধ্যমের কথা, সাংবাদিকদের কথা। সে ছোট থেকে বড় যতই বলুন, সমস্ত রকম সাংবাদিকরা এই কথাই বলে। যারা রাজনীতিক বিশ্লেষক, রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, তারাও এই কথা বলেন। টিভি খুললে বোঝা যায়, 2-1টা ছবি ওই টিভির সামনে বসে আমি মন্তব্য করব। আসল কথা কি জানেন তো, বিজেপির যারা নেতৃবৃন্দ আছে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লাফালাফি করতে খুব ভালোবাসে, রাদার গ্রামে গঞ্জে গিয়ে লোকের সঙ্গে খাটনি করার বদলে। কেউ করে না, খুব কম সংখ্যক। যেসব জায়গায় করছে সেই সব মণ্ডল থেকে শুরু করে দেখুন গিয়ে, সেখানে কিন্তু বিজেপি জিতছে। মাটির সঙ্গে থাকতে হবে। মনোজ টিগ্গা কি বলেছেন আলিপুরদুয়ার চা বাগান নিয়ে? আলিপুরদুয়ার চা বাগানের যে কন্ডিশন, সেটা কিন্তু মনোজ টিগ্গা বুঝতে পেরেছেন, কিন্তু বিজেপি নেতৃত্ব বুঝতে পারেননি, তিনি বোঝাতেও পারবেন না। সেই জন্যে মনোজ টিগ্গা অভিমানেই হোক আর যা করেই হোক, তিনি বলেছেন যে এবার আমি নিজে থেকেই দেখব। এই যে নিজে থেকে দেখব, এটা কিন্তু আক্ষেপের সুরে বলা। কারণ মনোজ টিগ্গা যে জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসছেন, চা বাগান অঞ্চলগুলিতে সেই জনজাতি সম্প্রদায়ের লোকরাই বেশি কাজ করে। সুতরাং
মনস্টিজ্ঞা মাটি, চা বাগানের মাটিটা বুঝতে পারছে যে সেখান থেকে কিন্তু বিজেপির ভোট সরে যাচ্ছে। আর সরে যাচ্ছে বলেই রাজ্য নেতৃত্ব বলুন, দিল্লির নেতৃত্ব বলুন, জানানো সত্ত্বেও যখন কাজ হয় না, যখন তাদের ওই দেখুন গরিব দরিদ্র হতদরিদ্র লোক তারা কি চায়? সামান্য পেট ভরে দুটো খেতে পারলেই বাঁচে, বাসস্থানটা চায়। তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা উনি তুলেছেন কোশ্চেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় কেন এদের ঘরবাড়ি হয় না? কেন সেই নিয়ে আন্দোলন হয় না রাজ্য বিজেপিতে? কেন যেসব জায়গায় বঞ্চিত, যারা বিজেপি করছে, যারা বঞ্চিত হচ্ছে, তাদের সিকিউরিটির ব্যবস্থা করা হয় না? কেন নিশ্চিত করা হয় না তাদের মিনিমাম প্রাপ্যগুলি? কেন করা হয় না? কে উত্তর দিবে? বিজেপির কোনো নেতৃত্বর ক্ষমতা নেই উত্তরগুলি দেওয়ার, কারণ তারা হচ্ছে সেটিং রাজনীতিতে বিশ্বাসী এবং বিরোধী রাজনীতি করতে বিশ্বাসী। জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই একই কথা। যেই একটা টিএমসির কাউন্সিলর আক্রান্ত হয়ে গেল, আর ওর মুখ থেকে যেই বেরিয়ে গেল যে আমি রাজনীতি ছেড়ে দিতে পারি, আমি সুশান্ত বাবুর কথাই বলছি, কি বললেন আমাদের রাজ্য সভাপতি? কি বললেন? বিজেপির দরজা খোলা। অদ্ভুত! টিএমসির লোক, তাকে গুলি করে মারতে গেল টিএমসিরই লোক, তাদের অন্তর্কলহে বিদ্ধ হয়ে তিনি গুলিটা খায়নি, গুলিটা তার গেটের মধ্যে লেগে গেছে। সে বলল যে আমি আর পারছি না, আমি টিএমসি ছেড়ে দিতে পারি। বিজেপি দল কি বলছে? আমাদের দরজা খোলা আছে। মানুষ বুঝতে পারছে না? সব দেখছে মানুষ, সব দেখছে। একটা শিক্ষিত মানুষ, তার মুখ থেকে যদি এই কথা বেরোয় যে আমাদের দরজা খোলা আছে, যদি বিজেপিতে টিএমসিতে অসুবিধা হয় আমাদের দলের আসতে পারেন, এই নিয়ে রাজ্য বিজেপি চলবে? এই ধরনের, এটাকে কি বলবো, এটাকে শিশুসুলভ, মানে চাইল্ডিশ ইগনোরেন্স, শিশুসুলভ অজ্ঞতা। এটা হতে পারে না। একটা রাজনীতিবিদ হয়ে যাদের এগেনস্টে ফাইট করতে গিয়ে এখনও 5 থেকে 6 হাজার লোক বাইরে পড়ে আছে, তাদেরকে নিজের জায়গায় ঢোকানো যাচ্ছে না, তাদের অত্যাচারেই তো তারা বাইরে, তাদের দলের লোককে আমি আমার দলের স্থান দেব, মানুষ ভালোভাবে নেবে? এটা বিজেপিতে থেকে বিজেপির বিরোধিতা করা। আমি জানি না রাজ্য সভাপতি কেন এই কথাটা বলেছেন। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে চর্চা চলছে যে সুশান্ত ঘোষকে তো ঢুকানোর কি কারণ, কি এমনের? উনি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এর আগে উনি 107 নম্বর ওয়ার্ডে ছিলেন, পরবর্তীকালে চেঞ্জ, মানে ডিমার্কেশন হওয়ার পরে ওইটা চেঞ্জ হয়ে 108 হয়েছে, এখন তিনি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতার। আমি তো বুঝতে পারিনি কেন তাকে ঢোকানো যেতে পারে আমাদের দলে, মানে বিজেপি দলে। আপনারা যদি ভালো বুঝেন বা যদি কোনো বুঝে থাকেন তাহলে বলবেন। তো এই হচ্ছে আজকে বঙ্গ বিজেপির অবস্থা, যে বঙ্গ বিজেপিকে মানুষ বিশ্বাসটা করবে কোথায়? পদে 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 দেখতে পাচ্ছে এত বড় একটা অরাজনৈতিক একটা আন্দোলন, সেই আন্দোলনটার নিয়ে কোনো রকমভাবেই কোনো সাপোর্ট তো করলোই না, দলগতভাবে তো সাপোর্ট তো করলোই না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকেও কোনো উত্তর আমরা পেলাম না। 100 দিন পার হয়ে গেছে, গতকাল একটা মহা জনসভা, জনমিছিল হয়েছে, সবাই আমরা দেখেছি। তবে আন্দোলন স্তিমিত হয়ে গেছে, আর তার সুবিচার পাওয়া যাবে কি না? সঞ্জয় রায়ের ট্রায়াল শুরু হয়েছে। অনেকেই কোশ্চেন করতে পারেন যে সঞ্জয় রায় তো বলেছে বিনীত গোয়েল জড়িত, তাকে বিনীত গোয়েল মানা করেছে বলতে, বা মুখ চুপ করে থাকতে বলেছিল, তাহলে তো সে কোর্টে এখন বলতেই পারে। কিন্তু না, কিছু কোর্টেরও কিছু নিয়মকানুন আছে, বলতে সঞ্জয় রায়কে অবশ্যই দেওয়া হবে। এখন সঞ্জয় রায় শুধু শুনবে সমস্ত কথা, প্রতিদিনই তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, কোর্ট থেকে বাড়ি আবার ওই জেলে নিয়ে যাওয়া হবে সিবিআই হেফাজত থেকে।
কোর্টে যাবে, কোর্ট থেকে আবার সিবিআই হেফাজতে চলে যাবে। কিন্তু এখন সঞ্জয় রায়কে বলার বা বলতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। সুতরাং সে যদি বলেও থাকে, কারণ গত পরশুদিন শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের উকিল এবং সিবিআইয়ের উকিলের মধ্যে রীতিমতো তর্কাতর্কি বেঁধে যায়। কারণ সিবিআইয়ের উকিল বলে সঞ্জয় রায় সিবিআই কাস্টডিতে থাকাকালীন বিনীত গোয়েলের নাম একবারের জন্যও করেনি। সুতরাং এইখানে সে বিনীত গোয়েলের নাম করে কার্যত কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং মহামান্য আদালতের কাছে তার প্রার্থনা যে তার এইসব কথা যেন না শোনা হয়। সঞ্জয় রায়ের উকিল তখন বলেন যে তার কথা অবশ্যই শোনা দরকার, কারণ কোন পরিপ্রেক্ষিতে তিনি ওই কথাগুলি বলেছিলেন সেটা আরও চাপ ছিল, সে তো অনেকের নাম বলেছে, চাপ ছিল। এবং তারপরে তার উকিল যার নাম বলেছেন সেটা আমি বলবো না, কারণ আমি সেন্সার খেয়ে যেতে পারি। সর্বোচ্চ পদাধিকারী একজনের নাম বলেছেন, যিনি রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী, যে উনি তো এই কথাও বলেছেন এবং ওনার কথাতেই বিনীত গোয়েল এই কাজটা করেছেন। সেটাও সঞ্জয় রায় নাকি তার উকিলকে বলেছেন, জানি না, কোর্ট বুঝবে, কোর্টের সঙ্গে কী তাদের হবে। তো বিজেপি এই আন্দোলনটাকেও ধরতে পারলো না। আজকে যদি এই জায়গায় মমতা ব্যানার্জি থাকতো না, মানে বিরোধী হিসাবে, তাহলে তুর্কি নাচন নাচিয়ে দিত বিজেপিকে এই সময়। কারণ বিজেপি তো নেতাই নেই, সেটা নিয়েও আমি একটা আলোচনা, কোনো নেতাই নেই, কোনো নেতা নেই, প্ল্যানিং নেই। মানুষকে শুধু সদস্য সংগ্রহ করলে ভোটে জেতা যায় না। প্ল্যানিংটা কী আছে? সদস্য সংগ্রহ করে প্ল্যানিং কী? এমনি তো পৃথিবীর সর্ববৃহৎ দল, তার আবার সদস্য সংগ্রহের দরকার কী আছে? আমি তো মনে করি এই সব করে মানুষের থেকে দূরেই সরে যায় দল। কাছে থাকো, কাজ করো। সেটা না করলে কোনোদিনই মানুষের কাছে পৌঁছানো তো দূরের কথা, মন থেকে একসময় মুছে যাবে বিজেপি বলে কোনো দল ছিল। সুতরাং এখনও সময় আছে। 26-এর ভোটে যদি জিততে হয়, এইটা না করে, সদস্য সংগ্রহের কথা না বলে, এমন ডাইরেকশন দিন যাতে ওই ঠান্ডা ঘরে বসে না থেকে, ওই এসির হাওয়া না খেয়ে, গদির চেয়ারে বসে না থেকে গ্রামে গঞ্জে চষে ফেলুক কর্মকর্তারা, যারা পদাধিকারী আছে, চষে ফেলুক। দেখুন, মানুষের মনে আস্থা ফিরবে, বিজেপি সঙ্গে আছে, বিজেপি আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমাদের যখনই ডাকছি তখনই পাচ্ছি। এক জায়গায় 10 বার যান, 10 বার করে যান, বিশিষ্ট একটা ব্যক্তিকে চিনবে কেন বিজেপির? যে আমি তুষার ভট্টাচার্য, আমাকেই চিনে রাখছে অমুক অঞ্চলের লোক, তা নয়। লোকাল লোকদেরকে ওখানে ইনসিস্ট করা হোক, প্রত্যেকটা লোকাল লোককে দায়িত্ব দিয়ে দেওয়া হোক, তারা করুক। কেন সবাই ওই পদাধিকারী ব্যক্তিদেরকেই চিনবে? আজকে টিএমসি এমনি টিএমসি হয়ে দাঁড়িয়ে নেই, ওদের ওরকম লাগে না। ওই জেলা থেকে গিয়ে ওইখানে অঞ্চলে গিয়ে কাজ করতে হচ্ছে না, অঞ্চলের মতো ফিট করা আছে, তারা সেখানে কাজ করছে। অসুবিধা হলে সেখানেই মেটানোর চেষ্টা করছে। যতক্ষণ যদি মেটানো না যায়, তখন তারা শহরে আসছে, জেলায় আসছে। প্রতিটা ক্ষেত্রে তো এটা সম্ভব না, না তো এইটা করতে হবে। বিজেপিকে অনেক খাটতে হবে, অনেক মেহনত করতে হবে। জমি ঠিক আছে, এখনও বলছি বিজেপির জমি এখনও ঠিক আছে, কিন্তু বিজেপিকে খাটতে হবে, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। সেটিং তত্ত্বটা মানে মন থেকে মানুষের মুছে ফেলতে হবে, যে না ভাই, দিল্লির সঙ্গে বাংলার কোনো সেটিং নেই, এই তত্ত্বটাকে মুছে ফেলতে হবে। কথা বলে দেখুন, ট্রামে বাসে, চায়ের দোকানে কথা উঠলেই বলবে, আরে ও তো সেটিং, ছাড়েন, এত বড় আন্দোলনে কিছু করলো না, অমুক ব্যাপারে কিছু করেনি, তমুক ব্যাপারে কিছু করেনি। তারপরেই বলবে, আপনাদের তো এখনও 5-6 হাজার লোক বাইরে আছে, তাদেরকে ঢুকানোর ব্যবস্থা করছেন, করতে পারেননি। আগে নিজেরা বাঁচুন, তারপরে আমাদেরকে বাঁচাতে আসবেন। প্রকৃতই কথা, সত্যি কথাই তো এটা।
এর বাইরে তো কোনো কথা নেই। আমি হলে আমিও সেই কথাই বলবো হয়তো। তো এটা বুঝতে হবে, যারা ওই ঠান্ডা ঘরের চেয়ারে বসে আছেন তাদেরকে আমি আবার বলছি, সব পোস্টে বড় বড় বাতেলা বুলি ওই সোশ্যাল মিডিয়াতে না মেরে কাজে নামুন, কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, মানুষকে সিকিউরিটি দিন। আর 20 তারিখের মধ্যে আমিও আশা করব যে আপনারা 50 লক্ষ করে ফেলবেন, যেটা অনেকটাই কঠিন কাজ বলেই আমার মনে হচ্ছে, যা শুনতে পাচ্ছি, যা হিসাব নিকাশ হচ্ছে। আজকে তো 1 লক্ষ টার্গেট ছিল, আজকে তো মনে হয় 1 লক্ষ হয়নি, আমি যতটুকু শুনেছিলাম 62-63 হাজারের মতো হয়েছে। তো আশা করব যে আপনারা এই রাজ্যকে লজ্জায় না ফেলে যাবেন। তবে অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যে তুলনা করলে একটু মুশকিল হবে, কারণ অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত বিশেষ করে রাজ্যগুলিতে সদস্য সংগ্রহ কোনো ব্যাপার নয়, আর বিজেপির তো এমনিতেই সদস্য সংগ্রহ জল ভাতের ব্যাপার, ফোন কলেই হয়ে যায়। তো যাই হোক, এই রাজ্যের সঙ্গে কেন তফাৎটা হচ্ছে, এই রাজ্যের শিক্ষিত লোকের সংখ্যাটা বেশি, তারা একটু বুঝে শুনেই সদস্য হবে। কেননা বিজেপিতে সদস্য হয়ে লাভ এবং লস দুটোই দেখতে গিয়ে দেখবে যে সদস্য হতে গেলে লসটা বেশি, লাভটা কম। তো সেই জায়গাগুলি যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ এই রাজ্যের মুখ পূর্বে বই উজ্জ্বল হবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কমেন্টসে মতামত জানাবেন, লাইক শেয়ার করবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সাবস্ক্রাইব আশা করি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।